প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা তো ভাবি যে আজ কি পোশাক পরব বা কি খাবো। মানে জীবনের খুব সাধারণ সিদ্ধান্তগুলো আর কি। মনে হয় এইসব সিদ্ধান্ত একান্তই আমাদের নিজেদের। হ্যাঁ, ঠিক তাই। মনে হয় যেন একটা পরিষ্কার সাদা খাতায় আমরা নিজেদের ইচ্ছামতো গল্প লিখছি। একদম। ঠিক যেমন ধরুন শরীর খারাপ হলে এক্স-রে রিপোর্টে ভাঙা হাড়ে সাদা দাগ দেখে ডাক্তার বলেন সমস্যাটা কোথায়। ব্যাপারটা বেশ পরিষ্কার। আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে আমাদের একটা ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা আছে, কিন্তু আসলেই কি তাই? হুম, যখনই এই দৃশ্যমানতার ওপর কোনো অদৃশ্য কাঠামোর ছায়া পড়ে না, তখন বিষয়টা আর অত সহজ থাকে না। কারণ আধুনিক যুগে রাষ্ট্র বা ক্ষমতার কাঠামোগুলো এমনভাবে কাজ করে যেটা কোনো এক্স-রে মেশিনে ধরা পড়ে না। মানে কোনো স্পষ্ট দেয়াল নেই, কিন্তু হ্যাঁ, স্পষ্ট দেয়াল নেই, কিন্তু অদৃশ্য শেকল ঠিকই আছে। আচ্ছা, চলুন বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা গবেষণাপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একটা ভয়াবহ ঐতিহাসিক প্রেক্ষাপট। মিলান কুন্ডেরার সেই বিখ্যাত উপন্যাসটা। রাইট। মিলান কুন্ডেরার উপন্যাস আর মিশেল ফুকোর নজরদারির তত্ত্বকে এক সুতোয় বেঁধে একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরেছে। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমরা যাকে আমাদের স্বাধীন ইচ্ছা বলে ভাবছি, তা কি আসলে রাষ্ট্রের পেতে রাখা কোনো সূক্ষ্ম ফাঁদ? একদমই তাই। যারা শুনছেন তাদের বলি, অলোক দেবনাথ সাগরের লেখাই গবেষণাপত্র শিরোনামটা বেশ লম্বা। হ্যাঁ, বেশ লম্বা একটা তাত্ত্বিক নাম। শিরোনামটা হল আ ব্রিফ নোটস অন দ্য প্যানপটিকেন কন্ট্রোল অফ ফুকালডিয়ান গভর্নমেন্টালিটি অ্যাজ আ বায়োপলিটিক্যাল ওয়েপন ওভার দ্য প্রজেক্টেড উইল পাওয়ার ইন দি আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং। মানে এত বড় তাত্ত্বিক নামের পেছনের সহজ সত্যটা তুলে ধরাই আমাদের আজকের লক্ষ্য। উপন্যাসের চরিত্রগুলোর জীবনের সাথে মিশেল ফুকোর বায়োপলিটিক্স কিভাবে মিশে আছে, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। হ্যাঁ, আর এই আলোচনার মূল ভিত্তি বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। মানে উপন্যাসের পেছনের প্রেক্ষাপটটা আগে বোঝা দরকার। হ্যাঁ, অবশ্যই। সময়টা ১৯৬৮ সাল, যাকে ইতিহাসে প্রাগ স্প্রিং বা প্রাগ বসন্ত বলা হয়। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সেই উত্তাল সময়ে। তৎকালীন চেকোস্লোভাকিয়ার উপর সোভিয়েট আধিপত্যের সময়টা, তাই তো? ঠিক তাই। সেই আধিপত্য কিভাবে একটা সমাজ এবং তার ব্যক্তিসত্তাকে আষ্টেপৃষ্ঠে গ্রাস করেছিল, এই গবেষণাপত্র মূলত তারই একটা তাত্ত্বিক ব্যবচ্ছেদ। রাষ্ট্র কিভাবে মানুষের চিন্তাকে আর দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে, তার একটা দারুণ চিত্র এখানে ফুটে উঠেছে। মানে এটা শুধু একটা উপন্যাসের কয়েকজন চরিত্রের গল্প নয়। না, একদমই না। এটা বরং সেই সময়ের একটা সর্বগ্রাসী কাঠামোর চিত্র, যা মানুষের ব্যক্তিসত্তার জন্য একটা অদৃশ্য কারাগার হিসাবে কাজ করত। তার মানে আমরা যাকে স্বাধীন ইচ্ছা বলছি, এই পুরো ধারণাটাই ফুকোর তত্ত্ব অনুযায়ী একটা মোহ, মানে একটা ইলিউশন। হ্যাঁ, অনেকটা সেরকমই। আমরা ভাবছি আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে ক্ষমতার কোনো অদৃশ্য কেন্দ্র আগেই ঠিক করে রেখেছে আমাদের দৌড় ঠিক কত দূর হবে। একদম ঠিক ধরেছেন। ফুকোর বিখ্যাত একটা উদ্ধৃতি দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যায়। তিনি বলেছিলেন, কিভাবে কম শাসন করা যায়, কিভাবে দূর থেকে শাসন করা যায়, এবং কিভাবে খোদ স্বাধীনতার মাধ্যমে শাসন করা যায়। এই শেষ অংশটা, স্বাধীনতার মাধ্যমে শাসন করা, এটা কিন্তু বেশ গোলমেলে। হ্যাঁ, আর ফুকো একেই বলেছেন গভর্নমেন্টালিটি। এর সাথেই তিনি যুক্ত করেছেন বায়ো পাওয়ার বা জৈব ক্ষমতার ধারণা। দাঁড়ান দাঁড়ান, এই বায়ো পাওয়ার জিনিসটার মেকানিজম আসলে কি? এটা কি শুধু ধরুন আইন কানুন তৈরি করা বা রাস্তায় পুলিশের লাঠি পেটার মধ্যে সীমাবদ্ধ? না না, একেবারেই তা নয়। তাহলে রাষ্ট্র কিভাবে মানুষের জীবনের এত গভীরে প্রবেশ করে? বায়ো পাওয়ার বা জৈব ক্ষমতা কেবল বাইরে থেকে বল প্রয়োগ করে না, এটা মানব জীবনের একেবারে গভীরে প্রবেশ করে, জীবনকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। ফুকোর ভাষায় এটা হলো কাউকে বাঁচতে দেওয়া বা মেরে ফেলার অধিকার। বাপরে! হ্যাঁ, রাষ্ট্র কেবল মানুষের রাজনৈতিক জীবন নয়, বরং মানুষের জৈবিক জীবন, তার পেশা, আবেগ, এমনকি তার যৌনতার ভেতরেও প্রবেশ করে। মানে মানুষকে একেবারে নিঃস্ব করে দাসে পরিণত করে। ঠিক তাই। কিন্তু এমনভাবে করে যেন মনে হয় মানুষ নিজেই নিজের জীবন পরিচালনা করছে। একটা অদৃশ্য একনায়কের মতো, যে নির্ধারণ করে দেয় সমাজে কে বেঁচে থাকার যোগ্য আর কার জীবন মূল্যহীন। এই ব্যাপারটা পড়তে গিয়ে গবেষণাপত্রের একটা ভিজুয়ালের কথা আমার মনে পড়ল। আমার মাথায় দারুণ একটা রূপক আসছিল। আচ্ছা, কি রকম?
ধরুন একটা কাঁচের বয়ামে বন্দি একটা প্রজাপতির কথা ভাবুন। প্রজাপতিটা হয়তো বয়ামের ভেতরে এদিক ওদিক উঠছে আর মনে মনে ভাবছে যে সে সম্পূর্ণ স্বাধীন। হ্যাঁ, সে তো বয়ামের ভেতরের সীমানাটাকেই তার পৃথিবী ভাবছে। রাইট। কিন্তু আসলে তার এই স্বাধীনতার একটা নির্দিষ্ট সীমানা আছে। সেই কাঁচের দেয়ালটা বাইরের কেউ একজন আগে থেকেই ঠিক করে দিয়েছে। চমৎকার রূপক। প্রজাপতিটা বুঝতেও পারছে না যে তার এই ওড়াউড়ি আসলে একটা মোহ মাত্র, কারণ সে কোনোভাবেই ওই অদৃশ্য কাঁচের দেয়াল ভেদ করে বাইরে যেতে পারবে না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মানুষের এই না বুঝতে পারার প্রবণতাটা। গবেষণাপত্রে ফুকোর আরেকটি অসাধারণ উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। কি সেটা? ফুকো বলেছেন, মানুষ জানে তারা কি করছে, হয়তো এও জানে কেন করছে, কিন্তু তারা যা করছে তার চূড়ান্ত প্রভাব বা পরিণতি কি সেটা তারা জানে না। অর্থাৎ ওই প্রজাপতিটা জানে যে সে উড়ছে, কিন্তু সে জানে না যে তার এই ওড়াটা আসলে একটা বন্দিদশার অংশ। একদম তাই। প্রাক বসন্তের প্রেক্ষাপটে মিলান কুন্ডেরার উপন্যাসের চরিত্ররা যে সিদ্ধান্তগুলো নিচ্ছিল তারা ভাবছিল সেগুলো তাদের নিজেদের পছন্দ। মানে তারা নিজেদের মতো করে বাঁচতে চাইছিল। হ্যাঁ, কিন্তু আদতে সেই সিদ্ধান্তগুলো ওই সর্বগ্রাসী রাষ্ট্রের তৈরি করে দেওয়া বায়োপলিটিক্যাল বয়ামের ভেতরেই নেওয়া হচ্ছিল। তাদের প্রতিটি পদক্ষেপ আসলে রাষ্ট্রের একটা বৃহত্তর পরিকল্পনারই অংশ ছিল। যা তারা নিজেরা উপলব্ধি করতে পারেনি। ঠিক। আর ঠিক এখানে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমার একটা বড় খটকা লাগছে এখানে। আচ্ছা, কি খটকা? গবেষণাপত্রে দাবি করা হয়েছে যে রাষ্ট্র বাস্তব জীবনে যা করে, মিলান কুন্ডেরা তার উপন্যাসের ভেতরে একজন লেখক হিসেবে ঠিক সেই একই কাজ করেছেন। হ্যাঁ, গবেষণাপত্রটার মূল আর্গুমেন্টগুলোর একটা হলো এটা। কুন্ডেরা তার উপন্যাসের চরিত্রগুলোর মানে টমাস, তেরেজা, সাবিনা আর ফ্রাঞ্চ এর উপর এক ধরনের অথরিটেরিয়ান বায়োপলিটিক্স বা স্বৈরাচারী নিয়ন্ত্রণ চালিয়েছেন। কিন্তু একজন লেখক তো স্বাভাবিকভাবেই তার উপন্যাসের স্রষ্টা, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই। তিনি তো চরিত্রদের নিয়ন্ত্রণ করবেনই। তাহলে কুন্ডেরাকে হঠাৎ স্বৈরাচারী বা অথরিটেরিয়ান বলা হচ্ছে কেন? এটা তো পৃথিবীর সব উপন্যাসেই ঘটে। এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। একজন লেখক অবশ্যই তার গল্প নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই গবেষণাপত্রের যুক্তিটা একটু ভিন্ন জায়গায়। লেখক এখানে কেবল একজন গল্পকার হিসেবে কাজ করছেন না, তিনি নিজেই একটা প্যানপটিকনের রূপ ধারণ করেছেন। প্যানপটিকন? ওই যে জেলের নজরদারি ব্যবস্থাটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। প্যানপটিকন হল জেরেমি বেনথামের নকশা করা এমন একটা জেলখানার ব্যবস্থা যেখানে বন্দীরা সবসময় পাহারাদারের নজরদারিতে থাকে। কিন্তু মূল বিষয়টা হল বন্দীরা পাহারাদারকে দেখতে পায় না। একদম। ফলে তারা সবসময় একটা মানসিক চাপে থাকে যে কেউ হয়তো তাদের দেখছে। গবেষণাপত্রে ব্যবহৃত অতিকায় চোখের ভিজুয়ালটি ঠিক এই সর্বদর্শী নজরদারির প্রতীক। বুঝতে পারছি। কুন্ডেরা তার চরিত্রগুলোর প্রতিটি পদক্ষেপ, তাদের মানসিক টানাপোড়েন, তাদের দুর্বলতা সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করছেন যা ঠিক ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রীয় নজরদারির মেকানিজমকে উপন্যাসের ভেতরে পুনর্নির্মাণ করে। তার মানে কুন্ডেরা শুধু গল্প বলছেন না, তিনি আসলে একটা ডিকটেটরশিপ বা একনায়কতন্ত্রের মেকানিজম তার উপন্যাসের ফর্মের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর উপন্যাসের ভেতরে চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যেও এই ক্ষমতার খালাটা বেশ স্পষ্ট। যেমন টমাস আর তেরেজার সম্পর্কটা। টমাস তো তেরেজার ওপর ঠিক একটা রাষ্ট্রের মতোই ক্ষমতা প্রয়োগ করে। শৈবালদেব রায়ের একটা অসাধারণ বিশ্লেষণ এই গবেষণাপত্রে উদ্ধৃত করা হয়েছে, যা আপনার এই ধারণাকেই সমর্থন করে। উনি কি বলেছেন? তিনি টমাস এবং তেরেজার এই সম্পর্কটিকে বলেছেন চেকোস্লোভাকিয়ার রাজনৈতিক উপপত্নিত্ব বা পলিটিক্যাল কনকিউবিনেজ। বাপরে, বেশ কড়া শব্দ। হ্যাঁ, কারণ তেরেজা সবসময় তার গোপনীয়তা এবং অস্তিত্ব নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে। টমাস তার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে তেরেজাকে মানসিক যন্ত্রণার মধ্যে রাখে। আর তেরেজার এই দুর্বলতা এবং নির্ভরতাটাই টমাসের কাছে একটা সুযোগ হিসেবে কাজ করে, তাই তো? একদম। তেরেজার শরীর এবং মন যেন টমাসের ব্যক্তিগত সম্পত্তি। একটা সর্বগ্রাসী রাষ্ট্র যেভাবে তার নাগরিকদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, টমাস ঠিক একইভাবে তেরেজার ওপর আধিপত্য বিস্তার করে। এই সম্পর্কের টানাপোড়েনের পেছনের বাস্তবতাটাও আমাদের মাথায় রাখতে হবে। লেখক মিলান কুন্ডেরা নিজেও তো এই অবস্থার শিকার হয়েছিলেন। হ্যাঁ, প্রাগ স্প্রিংয়ের সময় যখন বুদ্ধিজীবী এবং শিল্পীদের ওপর নির্যাতন নেমে আসে, সৃজনশীলতার কণ্ঠরোধ করা হয়, তখন কুন্ডেরা নিজেও দেশ ছাড়তে বাধ্য হন এবং প্যারিসে নির্বাসিত জীবন বেছে নেন। তিনি নিজের জীবনে রাষ্ট্রের যে শ্বাসরুদ্ধকর নজরদারি দেখেছেন,
সেটাই তিনি চরিত্রগুলোর উপরে প্রয়োগ করেছেন। তাদের পেশা, তাদের যৌনতা, জীবনের প্রতিটি সংকট সবকিছুই যেন ওই একই প্যানপটিকান বা নজরদারির নিচ দিয়ে যাচ্ছে। তবে নজরদারির এই বিষয়টা কেবল মনস্তাত্ত্বিক বা প্রতীকী স্তরেই আটকে থাকে না, এটা মানুষের বাস্তব জীবন এবং জীবিকাকেও তছনছ করে দেয়। হ্যাঁ, এটা একটা মারাত্মক দিক। গবেষণাপত্রটিতে মেকানিজম অফ অডস বা বাস্তব জীবনের নিয়তি কিভাবে নির্ধারিত হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্র কিভাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক চাপকে শারীরিক এবং বাস্তবিক পরিণতিতে রূপান্তর করে, সেটাই এখানে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই মেকানিজমের কথা উঠলেই উপন্যাসের টমাসের কথা মনে পড়ে। টমাস পেশা একজন অত্যন্ত সফল সার্জন ছিল, হ্যাঁ, খুবই দক্ষ একজন ডাক্তার। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে একটা পিটিশনে সই করার অপরাধে রাষ্ট্র তার ক্যারিয়ার ধ্বংস করে দেয়। তাকে বাধ্য করা হয় জানালা পরিষ্কার করার মতো একটা কায়িক শ্রমের পেশা বেছে নিতে। একদম। ভেবে দেখুন, রাষ্ট্রের সাথে সামান্য মতবিরোধের কারণে একজন মানুষের সারা জীবনের অর্জন ধুলোয় মিশে যাচ্ছে। রাষ্ট্র কিভাবে একজনের পেশাকে ছিনিয়ে নিয়ে তার শরীরকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, তা সত্যি শিউরে ওঠার মতো। আমরা যদি এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে ইতালীয় দার্শনিক জর্জিও আগাম্বেনের বিয়ার লাইফ বা নগ্ন জীবনের ধারণাটা খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। আচ্ছা, বিয়ার লাইফ বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? আগাম্বেন দেখিয়েছেন যে কিভাবে একটা রাষ্ট্র মানুষকে তার সমস্ত আইনি এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কেবল বেঁচে থাকা বা অস্তিত্বের একটা প্রাথমিক স্তরে নামিয়ে আনে। মানে টমাসের সার্জেন্ট থেকে জানালা পরিষ্কারক হয়ে যাওয়ার মেকানিজমটা কিন্তু কেবল একটা শাস্তি নয়। একদমই না। রাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে টমাসের মস্তিষ্ক এবং মেধা থেকে তার পরিচয় সরিয়ে নিয়ে তাকে কেবল একটা ক্লান্ত, ঘর্মাক্ত শরীরে পরিণত করেছে। তার রাজনৈতিক সত্তাকে হত্যা করে তাকে কেবল জৈবিকভাবে বেঁচে থাকার স্তরে নামিয়ে আনা হয়েছে। এটাই হলো বেয়ার লাইফ। ঠিক বলেছেন। উপন্যাসে সাবিনা, টমাস আর তেরেজার সুইজারল্যান্ডে নির্বাসিত হওয়ার ঘটনাটাও তো এই বেয়ার লাইফেরই একটা প্রতিচ্ছবি। যখন তারা চেকোস্লোভাকিয়া ছাড়তে বাধ্য হয়, তখন তারা কেবল তাদের বাড়িঘর হারায় না, তারা তাদের পরিচয়, সামাজিক অবস্থান, রাজনৈতিক অধিকার সবকিছু হারায়। তারা হয়ে পড়ে সেই নগ্ন জীবনের অধিকারী, যাদের শুধু শ্বাস নেওয়ার অধিকারটুকু আছে, আর কিছু নয়। আর এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে পালাতে উপন্যাসের চরিত্রগুলো বারবার শরীর এবং যৌনতাকে ব্যবহার করেছে। হ্যাঁ, যৌনতা যেন তাদের কাছে এক ধরনের এসকেপিজম বা বাস্তব থেকে পালানোর পথ। কিন্তু ট্র্যাজেডি হলো, সেই পালানোর পথটাও তো রাষ্ট্রের নজরদারি থেকে মুক্ত নয়। একদমই না। এই রাজনৈতিক অধিকার হারিয়ে কেবল অস্তিত্ব টিকিয়ে রাখার যে সংগ্রাম, তার মধ্যেই গবেষণাপত্রে উল্লিখিত কুন্ডেরার সেই বিখ্যাত লাইনটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। কোন লাইনটার কথা বলছেন? ক্ষমতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম মূলত বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম। সর্বগ্রাসী রাষ্ট্র চায় মানুষ তার অধিকারের কথা ভুলে যাক, তার পরিচয়ের কথা ভুলে যাক। রাষ্ট্র চায় মানুষের অতীত মুছে ফেলে একটা নতুন বাধ্যগত সমাজ তৈরি করতে। আর মানুষ চেষ্টা করে তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রেখে নিজের অস্তিত্ব প্রমাণ করতে। যেমন তেরেজা প্রাগ স্প্রিংয়ের সময় রাস্তায় নেমে সোভিয়েট ট্যাঙ্কের ছবি তুলেছিল। হ্যাঁ, ওই ছবিগুলো তো মূলত স্মৃতিকে ধরে রাখার এবং রাষ্ট্রের চাপিয়ে দেওয়া বিস্মৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টা ছিল। ঠিক তাই। কিন্তু এই সংগ্রামটা তো খুবই অসম, কারণ রাষ্ট্রের হাতে আছে সেই প্যানোপটিকন, সেই সর্বদর্শী চোখ, যা প্রতিটি পদক্ষেপ খেয়াল রাখছে। হ্যাঁ, রাষ্ট্রের ক্ষমতা সেখানে অনেক গুণ বেশি। তাহলে প্রশ্ন হল, এই যে এত সব নিয়ন্ত্রণ, এত নজরদারি, এর শেষ পরিণতি কি? চরিত্রগুলো কি আসলেই এই শ্বাসরুদ্ধকর ব্যবস্থা থেকে, এই কাচের বয়াম থেকে কোনোদিন বের হতে পেরেছিল? তারা তো চেষ্টা করেছিল এই রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে বাঁচতে। তারা চেষ্টা করেছিল, কিন্তু তাদের পরিণতি আমাদের ক্যামেরুনের দার্শনিক অ্যাখিল মেম্বের একটা ভয়ঙ্কর ধারণার কথা মনে করিয়ে দেয়। অ্যাখিল মেম্বে? ওনার ধারণাটা কি? মেম্বে একে বলেছেন নেক্রোপলিটিক্স বা মৃত্যুর রাজনীতি। উপন্যাসের শেষ ভাগে আমরা দেখি রাজনৈতিক কাঠামোর বাইরে একটা স্বাধীন জীবন খোঁজার আশায় টমাস এবং তেরেজা সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে একটা প্রত্যন্ত গ্রামে চলে যায়। তারা ভেবেছিল সেখানে রাষ্ট্র তাদের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত একটা গাড়ি দুর্ঘটনায় তাদের দুজনেরই মৃত্যু হয়। অন্যদিকে সাবিনা আমেরিকায় বাস করে, কিন্তু তার জীবন কাটে এক চরম বিচ্ছিন্নতা এবং শূন্যতার মধ্যে। আর ফ্রান্স, তার কি পরিণতি হয়?
ফ্রান্স তার স্ত্রীর থেকে আলাদা হয়ে ব্যাংকে একটা রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যায় এবং সেখানে ছিনতাইয়ের শিকার হয়ে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় মারা যায়। তার মানে চরিত্রগুলো যেভাবেই হোক রাষ্ট্র বা ক্ষমতার কাঠামো থেকে পালাতে চেয়েছিল, কিন্তু তাদের সবার পরিণতিই হল মৃত্যু বা এক চরম বিচ্ছিন্নতা। আর এখানেই মেম্বের নেক্রোপলিটিক্সের ধারণাটা বাস্তব রূপ পায়। মেম্বে বলেছিলেন যে সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত রূপই হল কে বাঁচবে আর কে মরবে তা নির্ধারণ করে দেওয়া। মানে ফুকোর তত্ত্ব অনুযায়ী যে বায়ো পাওয়ার মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করত। মেম্বের তত্ত্বে এসে সেটাই নেক্রোপলিটিক্স হয়ে মৃত্যুর রূপ ধারণ করে। রাষ্ট্র কেবল মানুষকে বাঁচিয়ে রেখে শাসন করে না, বরং রাষ্ট্র পরোক্ষভাবে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে মানুষের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। এই চরিত্রগুলো রাষ্ট্র এবং নজরদারির হাত থেকে বাঁচতে চেয়েছিল। কিন্তু সেই অদৃশ্য মেকানিজম তাদের এমন এক নিয়তির দিকে ঠেলে দেয় যেখানে মৃত্যু বা পক্ষাঘাত ছাড়া আর কোনো উপায় থাকে না। রাষ্ট্র তাদের সরাসরি হত্যা করেনি ঠিকই, কিন্তু তাদের এমন এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে পতনটাই ছিল একমাত্র পরিণতি। একদম তাই। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? যারা শুনছেন তাদের মনে হতে পারে যে গবেষণাপত্রটি একটা ঐতিহাসিক উপন্যাস আর কিছু ফরাসি ও ইতালীয় দর্শনের জটিল তত্ত্ব নিয়েই শুধু আলোচনা করেছে। আপাতদৃষ্টিতে তেমনই মনে হয়। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় এই অদৃশ্য নজরদারির মেকানিজম কেবল ১৯৬৮ সালের প্রাগের রাস্তায় বা কোনো একনায়কের শাসনামলেই সীমাবদ্ধ নেই। ক্ষমতার কাঠামোগুলোকে কাজ করার জন্য সবসময় বন্দুক বা ট্যাঙ্কের প্রয়োজন হয় না। হ্যাঁ, আধুনিক বিশ্বে ক্ষমতার রূপ বদলেছে। আজকের যুগে দাঁড়িয়ে একটু ভাবলে দেখা যায় আধুনিক জীবনে আমাদের চারপাশের জগৎটাও তো বদলে গেছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে স্বাধীন পছন্দ বা ফ্রি চয়েসগুলো করছি বলে প্রবলভাবে বিশ্বাস করি, ধরুন আমরা স্মার্টফোনে কোন খবরটা পড়ব, সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিওটা দেখে আমাদের রাজনৈতিক মতামত তৈরি করব বা কোন পণ্যটা কিনব, সেগুলো কি আসলেই আমাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত? প্রশ্নটা সত্যি ভাবার মতো। নাকি কোনো বিশাল কর্পোরেট ডেটা স্ট্রাকচার, কোনো অদৃশ্য অ্যালগরিদমিক প্যানোপটিকন আগে থেকেই আমাদের পছন্দের সীমানা ঠিক করে রেখেছে? সেই কাচের বয়ামের প্রজাপতিটির মতো আমরা হয়তো ভাবছি যে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে উড়ছি, কিন্তু আমরা কি নিজের অজান্তে অন্য কোনো বিশাল অদৃশ্য বায়োপলিটিক্যাল উপন্যাসের এক একটি চরিত্র হিসেবে অভিনয় করে চলেছি না? ঠিক যেখানে ফুকো বলেছিলেন, আমরা জানি না আমাদের কাজগুলো আসলে কি করছে। আমরা কি সত্যি আমাদের চারপাশের সেই অদৃশ্য কাঁচের দেয়ালটা বিকতে পাচ্ছি?